This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি আজকের পাঁচ কথা মানে এখনো পর্যন্ত যা যা ঘটে গেছে তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে সেরা খবর আপনাদের জন্য নিয়ে আসি আর তার চুলচেরা বিশ্লেষণ থাকে। আজ পাঁচ কথায় কোন খবরগুলো দেখাবো আপনাদের বিগ ওয়ালে আজকে পাঁচ কথার প্রধান দুটো ইস্যু। প্রথম ইস্যু, বালিশের তলায় ফোন হল্লা বিধায়কের। কেন এই কথা বলছি দেখাবো অবশ্যই বিস্তারিত। ইস্যু 2, ক্লাসের বদলে শিক্ষক চায়ের দোকানে। কেন এই কথা বলছি বিস্তারিত থাকছে পাঁচ কথায়। আজ সকালের সবচেয়ে বড় খবর কি ছিল? বিধানসভায় তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের আইফোন চুরি। অন্তত বিধায়কের দাবি তাই ছিল, তা নিয়ে এক প্রশ্ন নাটক। আরেক তৃণমূল বিধায়কের ফোনও উধাও বলে খবর আসে। শেষমেশ 1.5 ঘন্টার মধ্যেই জোড়া ফোনের সন্ধান। হুমায়ুনও খুশি, কিন্তু ভিতরের খবর কি জানেন? ফোন নাকি বিধায়কদের হস্টেলে বালিশের তলায় ছিল। তাহলে এত হল্লা কেন? বিধানসভার স্পিকার ক্ষুব্ধ বলেই সূত্রের খবর। সাত সকালে বিধানসভায় হুলস্থুল। খোঁজ খোঁজ খোঁজ, কি হারালো? ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের মোবাইল ফোন। যেমন তেমন ফোন নয়, নামি দামি আইফোন। সকাল তখন 11:15। বিধানসভার লবিতে হাজিরা খাতায় সই করে সোফায় বসেন। একটু উঠেছিলেন, ফিরে এসে দেখেন ফোন নেই। বিধানসভার মার্শালকে জানান হুমায়ুন। ফোন করেন হেয়ার স্ট্রিট থানাতেও। অধিবেশন চলছে বিধানসভায়, চারদিক পুলিশে ছয়লাভ, তার মধ্যে ফোন উধাও। খবর আসে শিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরীও নাকি ফোন পাচ্ছেন না। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। দুপুর 12:15তেই ফোনের খোঁজ মেলে। ফোন ফেরতও পেয়ে যান হুমায়ুন কবির। খুদ বিধানসভার লবি থেকে চুরি গেল ফোন, যদিও তাকে চুরি বলতে নারাজ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। দেখুন, এটাকে চুরি বলা যাবে না, কাউকে কোনো দোষারোপ করতে চাইছি না। কেন দোষারোপ করতে চাইছেন না? হেয়ার স্ট্রিট থানারও একজন অফিসারকে বলা হয়, পরে এটাকে লোকেশন করে জানা যায় যে ফোনটা অন্য জায়গায় আছে, সেখান থেকে ফোনটা পেয়ে গেছি। অন্য জায়গা মানে কোন জায়গা? সূত্রের খবর, ফোনের লোকেশন ট্র্যাক করে কিড স্ট্রিটের এমএলএ হস্টেলে পৌঁছয় পুলিশ। হুমায়ুন কবিরের বিছানায় বালিশের তলায় ফোন ছিল বলে সূত্রের খবর। মানে চুরি নয়, ভ্রান্তি বিলাস। যাই হোক, আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে যাওয়ায় বিড়ম্বনায় পড়তে হয় হুমায়ুনকে। একসময় বলছিলেন রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় সময় দিতে পারছেন না, ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দিলে অনেক ভালো হয়। আর সেই রকম কোনো বিষয় কি এই দুটো ঘটনার মধ্যে আছে? না, ওটা 2024 ছিল, এটা 2025 সাল। হুমায়ুন বিতর্ক এড়াতে মরিয়া, কিন্তু চিমটি কাটার সুযোগ হারাতে রাজি নন বিরোধীরা। বিধায়কের মোবাইল চুরিও হলো, তার খবরও হলো। খবর আবার সঙ্গে সঙ্গে হেয়ার স্ট্রিটের থানার পুলিশ খুঁজেও দিল। শুধু আমার ভাগনার ফোনটা খুঁজে দিচ্ছে না গো, আজ কতদিন হয়ে গেল। তো আমার তো সন্দেহ হচ্ছে যে হুমায়ুন বাবু, এটা আপনার আবার কনস্পিরেসি নয় তো? আপনার আবার ওই পলিটিক্যালি একটু ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছেন, রেলেভেন্সি আসার জন্য আবার এই নাটকটা করলেন না তো? এটা হতে পারে যে কারো ফোনকে কেউ টার্গেট করছে, কারো ফোনকে কেউ টার্গেট করছে, এটা হতে পারে। এবার যার ফোনকে টার্গেট করছে সে তো বুঝতে পারছে না যে তাকে কে টার্গেট করছে, তাকে কে ফলো করছে, কার ফোনের প্রতি কার নজর আছে। এর উদ্দেশ্যটা কি ফোনটাকে চুরি করা নাকি ফোনের ডেটাটা চুরি করা? তার কারণ হচ্ছে হুমায়ুন কবির এখন পিসির দলে না ভাইপোর দলে, এটা পিসি কিন্তু একটু কনফিউজ। তার কথাবার্তায় কিন্তু ভাইপো গন্ধ বেরোয়। নাটকের পর নাটক, ফোন রহস্য নিয়েও হেতুক বিতর্ক তৈরি হওয়ায় বিধানসভার স্পিকার ক্ষুব্ধ বলেই সূত্রের খবর। হুমায়ুন কবির যেভাবে লাফালাফি করেছেন তা নিয়ে যথেষ্টই বিরক্ত বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি এক্ষেত্রে হুমায়ুন কবির কি বলেছেন সংবাদ মাধ্যমে তার সমস্ত ক্লিপিংস সে পাঠিয়েছেন বলেই সচিবালয় সূত্রে খবর। আর তারপরই হুমায়ুন কবিরের বিরুদ্ধে পদক্ষেপ করবেন কিনা তা তিনি স্থির করবেন। ক্যামেরায় অর্ঘ্য চ্যাটার্জির সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা।
খবরটা দেখে অবাক হলেন তো? এবার যে ছবি দেখাবো তা দেখে আরও অবাক হবেন, রাগও হতে পারে। যাদের হাতে চক ডাস্টার থাকার কথা, আজ তারা চায়ের কেটলি হাতে রাস্তায়। চপ, ঝালমুড়ি, ঘুগনি, মিষ্টি বিক্রি করে অভিনব প্রতিবাদ। যন্ত্রণা, লজ্জার ছবি শহর কলকাতার। বিকাশ ভবনের কাছে অবস্থান বিক্ষোভ 2022-এর টেট উত্তীর্ণদের। বইমেলা শেষ হতে না হতেই সল্টলেকে আরও এক অভিনব মেলা। সকাল 11:30 থেকে ইন্দিরা ভবনের সামনে শুরু হওয়া কয়েক ঘন্টার এই অভিনব মেলার নাম দেওয়া হয়েছে বাংলার বেকারদের মেলা। তবে এই নামটা পুরোটাই কিন্তু প্রতীকী। আর এই মেলার আয়োজন যারা করেছেন তারা হচ্ছেন 2022 টেট পাস বা টেট উত্তীর্ণ ডিএলএড যারা চাকরি প্রার্থীরা রয়েছেন। একেবারে মেলার শুরুতেই কিন্তু এখানে প্লেটে করে একজন চাকরি প্রার্থী তিনি পরোটা, ডিম, তরকারি বিক্রি করছেন এবং তার পাশে আরও কিন্তু বেশ কিছু পসরা সাজিয়ে চাকরি প্রার্থীরা বসে রয়েছেন। কেউ সবজি বিক্রি করছেন, কেউ ছোলা মুড়ি বিক্রি করছেন, কেউ আবার বিক্রি করছেন চপ। একেবারে মেলার মধ্যেই কিন্তু গ্যাস জ্বালিয়ে কড়াইতে তেল গরম করে সেখানে চপ ভাজা হচ্ছে এবং সেই চপ ভেজে বিক্রি করছেন তিনিও কিন্তু একজন চাকরি প্রার্থী। একেবারে তার যে দোকানের সামনেই এখানে কিন্তু লেখা রয়েছে যে আয়েশা খাতুন, পূর্ব বর্ধমান জেলার তিনি বাসিন্দা এবং তার শিক্ষাগত যোগ্যতা বিএ ডিএলএড 2022 প্রাইমারি টেট কোয়ালিফাইড। একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না। আজকাল এত বিক্রি আছে। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা, বিস্কুট, ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। মনে রাখবেন, বাণিজ্যে বসত লক্ষ্মী। মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলায় গিয়ে বলেন চপ শিল্প, চা শিল্প, ঘুগনি শিল্প। তো আমরা একটা প্রতীকী প্রতিবাদ, আমরা এই বিকাশ ভবনের পাশেই কলকাতা হাইকোর্টের অর্ডারে আমরা একটা ডেমনস্ট্রেশন করছি এবং এখানে চা শিল্প, চপ শিল্প, রুটি, ঘুগনি এগুলো মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আমরা এই কর্মসূচি নিয়েছি আজ। বিক্ষোভকারীদের অভিযোগ, 2022 সালের টেট উত্তীর্ণদের এখনো চাকরির নিয়োগপত্র দেওয়া হয়নি, অথচ প্রাথমিক বিদ্যালয়ে 50,000 শিক্ষকের পদ খালি পড়ে রয়েছে। সেই শূন্য পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। আমাদের মা বাবা আজকের এই ছবিগুলো দেখছে, আমাদের দেখে একটু দয়া মায়া হয় না? এইভাবে আর সম্ভব না, আমাদের সমাজটা এইভাবে এগোতে পারে না। শিক্ষা দপ্তর খোলা রাখার কি দরকার, বন্ধ করে দেওয়া হোক। শিক্ষা দপ্তরটা মানুষের জন্য, শিক্ষা দপ্তরটা কিন্তু মানুষের জন্য। মানুষের যদি কল্যাণ না হয় তো শিক্ষা দপ্তর খোলা রাখার কোনো দরকার নাই। সরকার বা শাসকের কানে কি এই কথাগুলো পৌঁছচ্ছে? বুধবার রাজ্য বাজেট, মঙ্গলের প্রতিবাদের ফল কি সেখানে মিলবে? বাজেটে চাকরি বিষয়ে কি কোনো ঘোষণা হবে? মুখ্যমন্ত্রী দ্রুত চাকরির ব্যবস্থা করতে চাইছেন আর কিছু লোক সেগুলোকে নানাভাবে জট পাকিয়ে রাস্তায় রাজনীতি করতে চাইছে। উনি তো বলেই দিয়েছেন সরকারি চাকরি অনেক ঝামেলা, আপনারা চপ ঝালমুড়ি বিক্রি করুন, বলেই দিয়েছেন। উনি তো সারেন্ডার করেই দিয়েছেন। এবার বাংলার মানুষ তারপরেও যদি আশাতে থাকেন যে হ্যাঁ চাকরি হবে, তাহলে আপনি ওইভাবেই থাকবেন, মূর্খের স্বর্গে বাস করছেন। আর যে চপ ভাজার কথা বলছেন, নবান্নের সামনে গিয়ে কিন্তু চপ ভাজলে আটকে দেবে, অন্য জায়গায় চপ ভাজুন, আটকাবে না আপনাকে। কালীঘাটের সামনে গিয়ে চপ ভাজলে আপনি আটকে দেবে। চপ ভাজার স্বাধীনতাও নির্দিষ্ট কোনো জায়গাতে আছে। আজকে চপ ভাজাতে শুরু করেছে, আগামী দিনে কি ভাজতে হয় দেখতে থাকুন। বেকারত্বের জ্বালা বুকে নিয়ে অধীর প্রতীক্ষায় থাকবেন টেট উত্তীর্ণরা। ক্যামেরায় কল্যাণের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। হবু শিক্ষকদের হিল্লে বা না হোক, নেতারা প্রমোশন কিন্তু পেয়েই চলেছেন। গতকালই মোশাররফ হোসেনের প্রশংসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই তৃণমূলে মোশাররফ মডেল নিয়ে বিস্তর চর্চা চলছে। ইটাহারের তৃণমূল বিধায়কের জনসংযোগের মডেলকেই 2026-এর আগে কার্যত মান্যতা তৃণমূল নেত্রীর। দলের অন্য নেতারা কি তা মানবেন? সংগঠনে নতুন সংখ্যালঘু মুখদের গুরুত্ব দিচ্ছেন তৃণমূল নেত্রী। তার নেপথ্যে কোন সমীকরণ রয়েছে দেখুন। স্তরের
কর্মীরা আমাদের দলের প্রাণ, কর্মীদের মুখে মুখে জনপ্রতিনিধি। মাটিতে পা রেখে চলা, জনসংযোগে স্বচ্ছন্দ এবং মানুষের সমস্যার সমাধানে আন্তরিক। রাজনৈতিক নেতাদের মধ্যে এই তিনটি বিশেষত্ব খোঁজেন সাধারণ মানুষ। 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সেই মডেলেই ভরসা রাখছেন তৃণমূল নেত্রী, যা এখন রাজনৈতিক মহলে মোশাররফ মডেল বলে চর্চিত। উত্তর দিনাজপুরের ইটাহারে তৃণমূল বিধায়ক ও শাসক দলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশাররফ হোসেন তার এলাকায় কর্মীদের মুখোমুখি জনপ্রতিনিধি। প্রত্যেক গ্রাম সংসদের প্রতিটি বুথে জনসংযোগ, মাটিতে বসে ঘরোয়া আলোচনার মতো কর্মসূচি নিয়ে সাংগঠনিক সাফল্য পেয়েছেন। সোমবার তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রীও বলেন, মোশাররফ যেভাবে বুথে বুথে বসে কাজ করছেন সেটা প্রশংসাযোগ্য। এইভাবে বুথে বুথে কাজ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে উঠে দাঁড়িয়ে বক্তব্য রাখতে বলেছেন, এরকমভাবে আপনাকে স্বীকৃতি দিয়েছেন। তা 2021-এ আমরা দেখেছিলাম আইপ্যাক মডেল, তা 2026-এ কি মোশাররফ মডেল নাকি? মডেল মমতা বন্দ্যোপাধ্যায়েরই মডেল, আমার কোনো মডেল নেই। বিধায়কদের বিভিন্ন কর্মসূচি মাঠে ময়দানে লড়াইয়ের সংগ্রামে থাকতে হবে। রাজনীতিতে আত্মবিশ্বাসের জায়গা নেই। কর্মীদের মূল্যায়ন করতে হবে, সরকারের বিভিন্ন উন্নয়নের কর্মকাণ্ডগুলো তুলে ধরতে হবে। এটাই তুলে ধরছি। এটা যদি অনেককে ভালো লাগে, অনেক আমাদের ঘনিষ্ঠ সহচর বিধায়কদের ভালো লাগে, তারাও করবে। আমি যদি পরামর্শ আমার কাছে নিতে চাই বা আমাকে কিছু বলে, আমি নিশ্চয়ই ওদের কাছে যাব, বলবো। অতীতে তৃণমূল বিধায়কদের গ্রামে চলো কর্মসূচি বা নন্দীগ্রামের চাটাই বৈঠকের সঙ্গে অনেকে এর মিল পাচ্ছেন। যদিও 2026-এর বিধানসভা নির্বাচনের আগে মোশাররফ মডেলকে মুখ্যমন্ত্রীর গুরুত্ব দেওয়ার পিছনে অন্য অঙ্ক দেখছেন বিরোধীরা। মোশাররফ হোসেনের প্রশংসা করেছেন, বুঝিয়ে দিয়েছেন বাকিগুলো অপদার্থ। এক, দুই হচ্ছে ভাইপো মডেলের উনি কোনোদিন প্রশংসা করেননি। এখন মোশাররফ হোসেন মডেলের প্রশংসা হচ্ছে। 2011-র শেষ জনগণনা অনুযায়ী বাংলায় সংখ্যালঘু ভোট 27% কিছু বেশি। 2008 সালের পর থেকে যা ধীরে ধীরে তৃণমূলের ভোট ব্যাংকে পরিণত হয়েছে। রাজনৈতিক মহলে কৌতূহল, ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতো নেতাদের পাশাপাশি মোশাররফ হোসেন, সামিরুল ইসলাম, আব্দুস সাত্তারদের মতো অপেক্ষাকৃত নবীন ও সংখ্যালঘু মুখদের গুরুত্বপূর্ণ দায়িত্বে আনার নেপথ্যে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কি ভাবনা রয়েছে? ফিরহাদ হাকিম সাহেব, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের বয়স হচ্ছে, এবার নতুন করে তৈরি করছে। তার দলের একান্ত অভ্যন্তরীণ ব্যাপার, কাকে তিনি দায়িত্ব দেবেন। তবে একটা কথা আমরা ভুলে যাচ্ছি না যে আরাবুল ইসলাম ভাঙড়ে তৃণমূলের জন্ম দিয়েছিল, সেই আরাবুল ইসলাম কিন্তু এখন সাইডলাইন হয়ে গেছে। এদের যখন যাকে প্রয়োজন হয় তাকে ব্যবহার করবে, প্রয়োজন মিটে গেলে হয়তো ওই আরাবুল ইসলামের মতো অবস্থা হবে। মোশাররফ হোসেনের অবস্থা আরাবুল ইসলামের মতো হবে, সে সময় কথা বলবে। বেছে বেছে মুসলিম নেতাদের আমাদের কিচ্ছু যায় আসে না। নতুন করে প্রায়োরিটি দেওয়ার অর্থ তিনি মুসলিম ভোট নিয়ে হয় চিন্তিত নয়, মুসলিম ভোটকে আরো সংগঠিত, এ দুটো কোনো একটা ক্ষেত্রে। প্রবীণরা প্রবীণদের দেখে অনুসরণ করে শিখতে শিখতেই সেও একদিন প্রবীণ হয়। এভাবেই এগোতে থাকে, নবীন প্রবীণ নিয়েই চলতে থাকে দল। এবং এটা এত সুন্দর কম্বিনেশন আমাদের দলের মাননীয় মুখ্যমন্ত্রী রেখেছেন, এর জন্যই এত মানুষের সমর্থন এবং প্রতিটা নির্বাচনে তৃণমূলের সমর্থন বাড়তেই থাকে। 2026-এর আগে 11 দিনের বঙ্গ সফরে এসেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত, যা নিয়ে বিরোধীরা মেরুকরণের অভিযোগ তুলছে। অন্যদিকে কোনো রাগঢাক না করেই শুভেন্দু অধিকারীর মুখেও হিন্দুত্বের কথা। আমরা মুসলিম ভোটের আশা করি না, এদের ব্রেন ওয়াশ করে রেখেছে আমরা হিন্দুদের পার্টি। আমরা 39% ভোট পেয়েছি, হিন্দুদের ভোট 5-6% হিন্দু বেশি ভোট দিয়ে গেলেই কাজ শেষ। এই প্রেক্ষাপটেই অপেক্ষাকৃত তরুণ ও স্বচ্ছ ভাবমূর্তি আছে এমন সংখ্যালঘু নতুন মুখদের সামনে এনে তাদের সাংগঠনিক মডেলকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরার কথা বলে শাসক দল তৃণমূল কি সংখ্যালঘু ভোটকে এককাট্টা করারই চেষ্টা করছে না? জোরালো প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। রূপক ঘোষ, সৌরভ গুহ ও প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।